গুড আফটারনুন স্টুডেন্টস। তোমাদেরকে আমি কোনি বইটার অষ্টম অধ্যায়টা পড়ানো শেষ করেছিলাম। তারপরে কোশ্চেনটা দেওয়া হয়নি, তারপরে নবম অধ্যায়টা কিছুটা শুরু করেছিলাম। তো আজকে প্রথমে অষ্টম অধ্যায় থেকে বেশি না, কয়েকটা কোশ্চেন বলে দিচ্ছি আগে। হ্যাঁ, সেগুলো তোমরা নোট করে রাখো। তারপর আমি নবম অধ্যায় যেটুকু পড়ানো হয়েছিল তারপরে থেকে স্টার্ট করব। আচ্ছা, অষ্টম অধ্যায়ের যে প্রথম কোশ্চেনটা বলছি, হ্যাঁ, সেখানে ফার্স্টে আছে একটা কোটেশন। কোটেশনটা হচ্ছে বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, কথা বলার আর ক্ষমতা নেই, দুটি চোখ ছলছলিয়ে উঠেছে। ঠিক আছে, কোটেশন ক্লোজ হয়ে গেল। এরপরে তার সাথে যে কোশ্চেনটা আছে সেটা হলো, কি কারণে বিষ্ণুধরের এমন অবস্থা হয়েছিল বর্ণনা করো। ঠিক আছে, এটা গেল একটা কোশ্চেন। তারপরে আছে সেটা হচ্ছে 2 নাম্বার, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। কোটেশন ক্লোজ। এই উক্তিটি কার? তার এরূপ বলার কারণ কি? উপন্যাসে তার পারিবারিক ও শারীরিক কিরূপ বর্ণনা তুমি পেয়েছো? ঠিক আছে। আচ্ছা, আগের কথা প্রশ্নটার মধ্যেও হচ্ছে এখানে বিষ্ণুধরের কথা বলা হয়েছে। বিষ্ণুধরকে আমরা মানে গল্পটার মধ্যে চিনে গেছি, বিষ্ণুধর তাকে বলা হয়েছে, হ্যাঁ, যাকে ক্ষিতীশ বিভিন্ন সময়ে রাজনৈতিক দিক থেকে, হ্যাঁ, তাকে বিভিন্ন রকমের পরামর্শ দিত, উপদেশ দিত, হ্যাঁ, মানে মোট কথা বুদ্ধি দিত আর কি বলতে গেলে। আর এছাড়া বিষ্ণুধর যে বিভিন্ন মিটিংয়ে যেত, সেখানটায় গিয়ে সে ভাষণ দিত, সুন্দর সুন্দর ভাষণগুলো, হ্যাঁ, সেগুলো তার নিজের রচনা ছিল না, সেগুলো ক্ষিতীশ তাকে লিখে দিত এবং বিষ্ণুধর সেগুলো গিয়ে মুখস্থ করে বলতো। তো সেই বিষ্ণুধরের কথা বলা হয়েছে এখানে। প্রথম প্রশ্নটা আমি যেটা বললাম, বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, মানে ও একটা ভ্যাবাচাকা পরিস্থিতির মধ্যে পড়েছিল। কেন এই অবস্থার মধ্যে পড়েছিল? কারণ ক্ষিতীশের স্ত্রী লীলাবতী তার টেলারিং শপটাকে বড় করার জন্য একটা দোকান ভাড়া নিয়েছিল, যেটা বিষ্ণুধরের থেকে নিয়েছিল। বিষ্ণুধরই সেই দোকানের মালিক ছিল। তো সেখানের জন্য বিষ্ণুধরকে সে 5,000 টাকা দিয়েছিল। যাই হোক, তো সেটা যখন ক্ষিতীশ জানতে পারে যে তার স্ত্রী বিষ্ণুধরকে 5,000 টাকা দিয়েছে, তখন তাকে মানে ক্ষিতীশ চাপ দিয়ে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য বিভিন্ন রকম কৌশল করছিল এবং বলছিল যে সে আর মানে বক্তৃতা লিখে দেবে না, স্ক্রিপ্ট লিখে দেবে না, হ্যাঁ, আর হচ্ছে অন্য কাউকে সাহায্য করবে, বিষ্ণুধরকে আর সাহায্য করবে না। তখন বিষ্ণুধর যাতে টাকাটা ও ফেরত দিয়ে দেয় আর কি, 5,000 টাকাটা যেন আর না নেয় লীলাবতীর থেকে। কারণ লীলাবতীর থেকে নেওয়া আর ক্ষিতীশের থেকে নেওয়া একই, হ্যাঁ, কারণ তারা দুজন স্বামী স্ত্রী। তো সেই জন্য সেই 5,000 টাকাটা ফেরত পাওয়ার জন্য। তো এরকম কথা শুনে বিষ্ণুধর হচ্ছে খুবই ভ্যাবাচাকা খেয়ে গেছে যে ক্ষিতীশ যদি তাকে সাহায্য না করে তাহলে সে কি করে, হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক জায়গায় গিয়ে বক্তৃতা দেবে কি করে, হ্যাঁ, সেই জন্য বলেছিল যে সে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। আর তারপরের কোশ্চেনটাও অনেকটা সেই রকমই, মানে এই উক্তিটি কার? গাছে অনেক দূর উঠে গেছি, এই উক্তিটি হচ্ছে বিষ্ণুধরের। হ্যাঁ, তার এরূপ বলার কারণ কি? কারণ যে জনগণের কাছে এই যদি বক্তৃতা না লিখে দেয় ক্ষিতীশ, তাহলে তার যে পরিস্থিতি হবে, হ্যাঁ, সে কী করে জনগণের কাছে পৌঁছবে, হ্যাঁ, তার কথার মধ্য দিয়ে। তো সেই জন্যই বলছে যে আমি এত দূর এগিয়ে এসেছি, এখন যদি আপনি আমার সাথ ছেড়ে দেন তাহলে আমি কি করে বাকি পথটা পার হব। আর সেই বিষ্ণুধরের শারীরিক পারিবারিক বর্ণনা বলতে গেলে সে উপন্যাসে সে একজন বনেদি ঘরের সন্তান, বনেদি বংশের সন্তান, হ্যাঁ, তার প্রচুর ব্যবসা রয়েছে। তিনি পাড়ায় বেষ্টাদা নাম নিয়ে পরিচিত। তার 7টি বাড়ি আছে এবং মশলার ব্যবসা আছে। তার বয়স হচ্ছে 40, হ্যাঁ, তার একটি গাড়িও আছে, অস্টিন গাড়ি। শারীরিক পরিচয় কেমন ছিল? বিষ্ণুধরের ওজন প্রায় 3.5 মণ, অর্থাৎ 140 কেজি। ক্ষিতীশ এই মানুষ, মানে এত মোটা একটা মানুষকে ক্ষিতীশ হিপোপটেমাস অর্থাৎ জলহস্তির সাথে তুলনা করেছে। বিষ্ণুধর তার রোজের যে খাওয়ার একটা তালিকা দিয়েছে তা শুনেই বোঝা যায় তার মতো খাদ্যরসিকের এই ওজন হওয়া অত্যন্ত স্বাভাবিক। মানে সে এত পরিমাণ খেত আর এত ফ্যাটযুক্ত খাবার খেত, তাও সেরকম মানে খেলে এরকমই মোটা হয়ে যাওয়াটাই স্বাভাবিক।
আচ্ছা, সে এত বিশাল আয়তনের জন্য সে এক পাশ থেকে আরেক পাশে হওয়ার জন্য তাকে মালিশওয়ালা সাহায্য নিতে নিতে হয়েছিল, একদম প্রথম দৃশ্যে আমরা দেখেছিলাম। আচ্ছা, এটা তো গেল দুটো কোশ্চেন। এবার 3 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা লিখে নাও। বিষ্ণুধরের উত্তেজিত মুখ দেখে ক্ষিতীশ চটপট মতলব ভেজে নিয়ে বলল, মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে। আচ্ছা, তারপরের সাথে আরেকটা কোটেশন, প্রেসিডেন্ট পেয়েছি, কত টাকা ডোনেশন চাও নকুলদা? এই 3টি উক্তির আলোকে ক্ষিতীশ সিংহ সম্পর্কে তোমার কি মনে হয়েছে? মানে এই যে 3টা কথা, এই 3টা কথাই বলেছে ক্ষিতীশ। হ্যাঁ, তো এটার মধ্য দিয়ে তার আমরা কি পরিচয় পাই, মানে তার ব্যক্তিত্বের বা তার বুদ্ধির কি পরিচয় আমরা পাই? হ্যাঁ, তো প্রথমে হচ্ছে মানে সেটাই বোঝা আছে বিষ্ণুধরকে সে কীভাবে চাপে ফেলেছিল যাতে সে 5,000 টাকাটা সে ফেরত দিয়ে দেয়, যেটা দোকানের সেলামি বাবদ সে লীলাবতীর কাছ থেকে নিয়েছিল। হ্যাঁ, তখন সে বলেছিল যে সে বক্তৃতাটা লিখে দিতে পারবে না। হ্যাঁ, তো সেটা শুনে বিষ্ণুধর মানে বিষ্ণুধরের একটা মুখ দেখেই সে বুঝে গিয়েছিল বিষ্ণুধর তার উপর কীভাবে নির্ভরশীল হয়ে আছে। যদি সে বক্তৃতা না লিখে দেয় তাহলে কিন্তু হ্যাঁ সে কিন্তু অথই জলে পড়বে, এটা বুঝে গিয়েছিল ক্ষিতীশ। তো সেই জন্য সে বিষ্ণুধরকে বলেছিল যে মানে তোমাকে আমি আর সাহায্য করতে পারবো না। যাই হোক, তারপরে মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে। হ্যাঁ, সে লীলাবতীর কাছে নিজেকে একটু মানে বেশ গর্বের সঙ্গে বলেছে যে বিষ্ণুধর এত বিশাল মানে সম্পত্তির মালিক, হ্যাঁ, তাও সে আমাকে ডাকে। হ্যাঁ, তার রাজনৈতিক বিষয়ে তার বুদ্ধি নিতে, পরামর্শ নিতে আমাকে সে প্রায়ই ডেকে পাঠায়। এটা হচ্ছে নিজের স্ত্রীর কাছে নিজের একটু দাম বাড়ানো আর কি বলতে গেলে। হ্যাঁ, নিজের বুদ্ধিমত্তার পরিচয়টা স্ত্রীর কাছে তুলে ধরা। হ্যাঁ, যে আমি খুব একটা ফেলনা নই। হ্যাঁ, আমারও যথেষ্ট দাম আছে, আমাকে বিষ্ণুধর ডেকে পাঠায়। হ্যাঁ, যে বুদ্ধি পরামর্শ দিতে। আর তারপরে হচ্ছে প্রেসিডেন্ট পেয়েছি, কত টাকা চাও ডোনেশন চাও নকুলদা? হ্যাঁ, এখানেও উপস্থিত বুদ্ধির প্রয়োগ। তো এখানে ক্ষিতীশ তো সব বুদ্ধি করেই করে রেখেছে যে সে বিষ্ণুধরকে প্রেসিডেন্ট বানাবে। হ্যাঁ, তো হচ্ছে এমনিতেই যে আগে ক্লাবের প্রেসিডেন্ট ছিল সে অতি সামান্য 500 টাকা দিত, তাও কোনো সময় দিত কি দিত না তার ঠিক নেই। সেখানে সে বিষ্ণুধরকে রাজি করিয়েছে হ্যাঁ বেশি টাকা দিয়ে। হ্যাঁ, 7,000 টাকা দিয়ে রাজি করিয়েছে। তো তার মধ্যে 5,000 টাকা সে নিজেই নিয়ে নেবে। যাই হোক, 2,000 টাকা ক্লাবকে দেবে তো সেই অ্যাপোলোতে। তাই নকুলদাকে সে বলেছে, অ্যাপোলো ক্লাবের যে নকুলদা তাকে বলেছে যে আমি একটা 2,000 টাকা দেওয়া একটা প্রেসিডেন্ট জোগাড় করেছি। হ্যাঁ, তুমি দেখো। হ্যাঁ, তাহলে হচ্ছে কিন্তু তার বদলে তোমাকে হচ্ছে ইয়েকে মানে আমার যে মেয়েটি আছে কনি, তাকে কিন্তু যথেষ্ট সুযোগ দিতে হবে। হ্যাঁ, ইয়ের ক্ষেত্রে সাঁতারের ক্ষেত্রে তাকে অনুশীলন করার জন্য বা অন্যান্য ক্ষেত্রে সাহায্য করতে হবে। তো সেই জন্য ক্ষিতীশ উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছে, সেটা সত্যিই কিন্তু প্রশংসার দাবি রাখে। ঠিক আছে, যে কোথায় কি কথাটা বললে তার কাজটা হাসিল হয়ে যাবে সেটা কিন্তু ক্ষিতীশ খুব ভালো মতনভাবেই বুঝতে পারে। সেই জন্য সে সেইভাবেই বিভিন্ন মানুষের কাছে নিজেকে উপস্থাপিত করেছে। আচ্ছা, এটা গেল কোশ্চেন, এখান থেকে আর সেরকম দেওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, তারপরে তোমরা নবম অধ্যায়টা দেখো, যে আগের দিন আমি শুরু করেছিলাম, একটা পেজ হয়ে গিয়েছিল 42 পেজ, 43 পেজের একদম প্রথম দিকে আমি শেষ করেছিলাম, যেখানে কিনা কনি সাঁতার কাটছে এবং ক্ষিতীশ তাকে উঠতে দিচ্ছে না। হ্যাঁ, বারবার তার মানে বকা দিয়ে মারের ভয় দেখিয়ে হ্যাঁ তাকে হচ্ছে জলের মধ্যেই রাখতে চাইছে। ঠিক আছে, যাতে দীর্ঘক্ষণ সে জলের মধ্যে সাঁতার কাটে এবং তার যতই ক্লান্তি থাক যাই থাক না কেন সে যেন নিজের সেরা প্রতিভাটাকে বের করে আনতে পারে। ঠিক আছে। আচ্ছা, পেজ নাম্বার 43-এর 3rd প্যারা থেকে দেখো, ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে কনি। যন্ত্রণাকে তুই বল, দেখে নেব আমাকে কাঁদাতে পারিস কি না, আমাকে ভয় দেখাতে পারিস কি না। বলে যা কনি, খিদ্দা তোমাকে খুন করব, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে। কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোর ডাকে। ঠিক আছে, মানে ক্ষিতীশ নিজের উপর মানে ও চাইছে যে কনি রেগে যাক আমার উপর, রাগে সে নিজের প্রতিভাটাকে, নিজের যে ট্যালেন্ট, আসল ট্যালেন্টটাকে সেটাকে বের করে আনুক। তার বদলে ও যদি আমার উপর রেগেও যায়, মানে ক্ষিতীশের উপর রেগেও যায়, তাহলেও ক্ষিতীশের কিছু যায় আসে না। ক্ষিতীশ বলছে থাক তুই আমার উপর রাগ কর, কিন্তু তাও তুই নিজের প্রতিভাটাকে বের করে আন। হ্যাঁ, যে যন্ত্রণাকে দেখিয়ে দে যে যন্ত্রণা তোকে হারাতে পারবে না।
ঠিক আছে? মানুষের ক্ষমতার সীমা নেই রে। ওরা পাগলা বলছে বলুক, মূর্খ, মূর্খের দল সব। ঘণ্টাখানেক আরামে হাত পা ছুড়িয়ে ওরা চ্যাম্পিয়ন বানাবার স্বপ্ন দেখে। ট্রেনিং ট্রেনিং, ঠিক আছে? ওরা ওরা বলতে এখানে মানে ক্ষিতীশের বিপক্ষে যারা ছিল, হ্যাঁ, তাদের কথা বলা হচ্ছে। বলছে যে ট্রেনিংটাই হচ্ছে আসল, দীর্ঘক্ষণ অনুশীলনটাই হচ্ছে আসল। মানুষ যত বেশি প্র্যাকটিস করবে তত সে তার মানে সে আরও নিখুঁত হবে। ঠিক আছে? বলছে ঘণ্টাখানেক আরামে একটু হাত পা চালালেই কিন্তু ভালো সাঁতারু হওয়া যায় না। ঠিক আছে? ওরা যা বলছে বলুক, তোকে ট্রেনিং করতেই হবে, ট্রেনিং করতেই হবে। আরও 50 মিটার এখনও যেতে হবে। শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল, দেখবি কি অবাক তোকে করে দেবে ওই শরীর। যা অসম্ভব ভাবছিস তাকে সম্ভব করে দেবে। ঠিক আছে? বলছে যে তুই শরীরটাকে এমনভাবে মানে যন্ত্রণা দিয়ে দিয়ে একদম সানিয়ে তোল, একদম চকচকে করে তোল। হ্যাঁ, দেখবি এই শরীর তোকে তাক লাগিয়ে দেবে, অবাক করে দেবে। এই শরীরের যা ক্ষমতা আছে তুই সেটা কল্পনাও করতে পারছিস না। সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো এক একটি চাকতি মাত্র। সোনার মেডেল মানে যে কোনো পুরস্কার, যে মানে কোথাও ফার্স্ট সেকেন্ড থার্ড হলে যেগুলো দেওয়া হচ্ছে আর কি, ফার্স্ট হলে, হ্যাঁ, মানে প্রাইজগুলো দেওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে এক একটা সোনার চাকতি। ঠিক আছে? কিন্তু ওগুলোর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে সেটাই আসল। মানুষ পারে, সব পারে। ঠিক আছে? মানে মেডেলটার থেকে বড় কথাটা হচ্ছে সম্মান। হ্যাঁ, যে একটা মানুষের তার যোগ্য ক্রেডিটটা দেওয়া, হ্যাঁ, সেটা হচ্ছে, সেটাই আসল। সেটাকে তোকে বের করে নিয়ে আসতে হবে নিজের ভেতর থেকে। কারণ মানুষ চাইলে সব কিছুই করতে পারে, কোনো কিছুই তার পক্ষে অসম্ভব নয়। আজকে হয়তো অসম্ভব মনে হচ্ছে কনির ক্ষেত্রে, যে কনি এতটা তারা দরিদ্র পরিবার থেকে উঠে উঠে এসেছে, যে ওরা ঠিকমতো খেতে পাচ্ছে না, তার মধ্যে ঘুমাতে পারছে না, রেস্ট করতে পারছে না, তার মধ্যে এরকম ঘন্টার পর ঘন্টা খাটিয়ে চলেছে ওকে। সাঁতার কাটা কিন্তু যথেষ্ট পরিশ্রম সাধ্য কাজ। ঠিক আছে? খুব একটা সহজ নয় এই স্পোর্টসটা। যাই হোক, তার মধ্যে কোনি ওই দুর্বল রোগা শরীরে সাঁতার কেটেই যাচ্ছে, সেটা দেখলে হয়তো অনেকেরই অস্বাভাবিক মনে হবে। কিন্তু ক্ষিতীশের একটাই বক্তব্য, যে মানুষ চাইলে তার শরীরটাকে নিজের বশে আনতে পারে। ঠিক আছে? শরীরটাকে সে নিজে চালাতে পারে। কোনি সাঁতার শেষ করে 2 হাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে, মাথা নিচু করে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতীশের দিকে তাকালো, দু চোখে ঘৃণা আর আক্রোশ। ক্ষিতীশ সেটা লক্ষ্য করলো, মানে ক্ষিতীশ যেটা চাইছিল যে আমার উপর রাগ করুক, তাও সে দেখিয়ে দিক নিজেকে। ঠিক আছে? ও সেই রাগটা সেই কনির চোখে মুখে লক্ষ্য করলো, যে ক্ষিতীশের উপর সে পুরো কিন্তু ক্ষেপে আছে। হ্যাঁ, যেহেতু অনেকক্ষণ জল থেকে উঠতে দিচ্ছে না। লগাটা যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসলো। এটা কনির লগ বুক। ঠিক আছে? মানে এই বইয়ের মধ্যে এখানে ক্ষিতীশ প্রতিদিনে কনির যা হচ্ছে মানে কাজের সেই হিসাবগুলো রাখে। প্রতি বেলার ট্রেনিংয়ে কাজের ও সময়ের হিসাব ছাড়াও খাওয়ার, ওজনের, নাড়ি স্পন্দনের, রক্তের হিমোগ্লোবিনের স্তর পরীক্ষার, আয়রন ও ভিটামিন ট্যাবলেটের তালিকাও এতে লেখা থাকে। মানে ওর কতটা কি দরকার, মানে খাবার, হ্যাঁ, কতটা পুষ্টির দরকার, সব কিছু ডায়েট আর কি, হ্যাঁ, লেখা থাকে। কী কী ওষুধ খেতে হবে, আয়রন ট্যাবলেট খেতে হবে, হ্যাঁ, ভিটামিন ট্যাবলেট খেতে হবে, সেগুলো সব লেখা থাকে এই খাতার মধ্যে। লগ বুককে লিখতে লিখতে ক্ষিতীশ দেখলো কোনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার যাচ্ছি বলে যায়, আজ বলল না। ঠিক আছে? মানে সে এতটাই ক্ষেপে আছে, হ্যাঁ, তো ক্ষিতীশের সাথে সে কথা না বলেই চলে গেল। ক্লাব থেকে কোনি যায় ক্ষিতীশের বাড়ি, ওখানেই সেখানেই ওর খাওয়া। ঠিক 10টায় তাকে প্রজাপতি রোলার শাটারের তালা খুলতে হয়। আমরা জানি যে কোনি হচ্ছে ও ক্ষিতীশদেরই দোকান, যে প্রজাপতি, সে টেলারিং শপে সে 5-4 মাস খাটে, মানে সেখানে সে কাজ করে। তো হচ্ছে সকালবেলায় ট্রেনিং শেষে সে ক্ষিতীশের বাড়িতে যায়, সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে সে 10টার মধ্যে প্রজাপতিতে পৌঁছে যায় এবং সে শাটারের দরজাটা খোলে, তালাটা খোলে। কিন্তু আজকে দেরি হয়ে গেছে, প্রচণ্ড দেরি হয়ে গেছে, সে খাবার টাইমটাও পায়নি। সে কোনো রকমে ছুটে চলে গেছে ওখানে। অন্যদিন সে দোকান ঝাড় দিয়ে, কাউন্টার মুছে, কুজোয় জল তুলে তাকে 5-4 মাস খাটতে হয়। দুপুরে আবার আসে ভাত খেতে, তখন ঘন্টা 2 ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে আবার বিকেলে সে অ্যাপোলোয় যায়। সাঁতার থেকে আবার প্রজাপতিতে। দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে ঘরে ফেরে। মানে সকালে 1 দফা কাজ করে, আবার বিকেলে আবার ট্রেনিং করে আবার বিকেলে যায়। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ও ভাইদের কাছে। কোনি মাইনে পায় 40 টাকা।
যাই হোক, সারাদিন প্রচুর পরিশ্রম করে কোনি। হ্যাঁ, তার মাঝখানে সে ট্রেনিংও করে, মানে সাঁতারের ট্রেনিংও নেয়। হ্যাঁ, তারপরে সে রাত্রিবেলায় আবার নিজের বস্তিতে মা ভাইদের বাড়ির কাছে ফিরে যায়, বাড়িতে ফিরে যায়। আর তার জন্য ও মাইনে পায় 40 টাকা। আজ কোনির দেরি হয়ে গেছে। ক্ষিতীশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো। লীলাবতী নিজেই দোকান খুলেছে, মানে আজকে লীলাবতী প্রচণ্ড ক্ষেপে আছে, ক্ষিতীশের স্ত্রী, কারণ কোনি আসেনি, তাকে নিজেকেই সব কিছু করতে হয়েছে। পাশের ফটোগ্রাফি দোকানের ছেলেটি ভারী শাটারটা তুলে দিয়ে গেছে, মানে একটা মহিলা হয়ে তার পক্ষে ভারী শাটার তোলা সম্ভব হয়নি, পাশের ফটোর দোকানের একটা ছেলে এসে তুলে দিয়ে গেছে। লীলাবতী ওকে দেখেই রাস্তার দিকে আঙুল দেখিয়ে বলল, বেরিয়ে যাও, তোমার আর দরকার নেই। তার মানে লীলাবতী এতটা খেপে গেছে, মানে ওকে চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছে, বলছে তোমাকে আর আমার দরকার নেই, তুমি এখান থেকে এখনই চলে যাও। ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ, মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো। এই সময় খদ্দের আসায় লীলাবতী আর কিছু বলল না, মানে ওই টাইমে কাস্টমার চলে এসছে দোকানে, সেই জন্য লীলাবতী আর কিছু বকাবকি করলো না। যাই হোক, কোনি মাথা নিচু করে এক এক করে তার কাজগুলো করতে লাগলো। ক্লান্তিতে এবং খিদে তখন সে ঝাপসা দেখছে, পা টলছে। একে তো সকালে ওরকম অমানসিক খাটনি করেছে, ঠিক আছে, তারপর তার একটু খাবারও জোটেনি। তার মানে দেরি হয়ে গেছে বলে সে খায়নি আর কি, চলে গেছে তাড়াতাড়ি ডাইরেক্ট দোকানে। তার খিদে হাত পা মানে টলছে, চোখে ঝাপসা দেখছে, তার বড্ড ঘুমোতে ইচ্ছা করছে, মানে খিদে তো পেয়েছেই, সঙ্গে প্রচণ্ড সে ক্লান্ত, তার ঘুম পেয়ে গেছে। কিন্তু দোকানে বসার মতো জায়গাও তার জন্য নেই, মানে দোকানে সারাদিন সে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ করে, মানে ওখানে দোকানটা এমনিতেই ছোটো, তা ওখানে বসার জায়গাও নেই। একবার সে ভয়ে ভয়ে লীলাবতীকে বলল, বৌদি একটু বাড়ি যাব, মানে জানে যে বকা দেবে, সেজন্য একটু সে ভয়ে ভয়েই প্রশ্নটা করলো। বিরাট একটা মোটা খাতার উপর ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়া স্বরে বলল, না। কোনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। কী করবে, আর যেতে দিচ্ছে না, দাঁড়িয়ে আছে। কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। যেহেতু ওদের সংসারে এখন কামাই করার কেউই নেই, তার দাদাও মারা গেছে। হ্যাঁ, তো এখন যদি সে কথা না শোনে মালিকের, তাহলে তো তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, তাহলে সেই যে মাসে 40 টাকা করে পাচ্ছে, সেটা তার সংসারটা পাবে না। সেই জন্য সে কষ্ট করে কী করলো, দাঁড়িয়েই থাকলো। ওদিকে ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপোলো থেকে বেরিয়ে তখন একটার পর একটা দর্জির দোকান ঘুরছে কাপড়ের ছাট কেনার জন্য। 3টে লন্ড্রির সঙ্গে তার বড় বন্দোবস্ত হয়েছে। মার্কা দেওয়া নম্বর টুকরো কাপড় লিখে জামা কাপড়ে বেঁধে কাচতে পাঠাবার জন্য লন্ড্রিগুলোর দরকার হয় এই ছাট। আচ্ছা, আমরা হয়তো সবাই দেখে থাকবো যে লন্ড্রির দোকানে, মানে আমরা তো জামা কাপড় ধুতে দেওয়া হয়তো, সেগুলো তো মানে কাঠটা কোন কাস্টমারের, সেটা তো মানে বোঝার জন্য কি হয়, একটা ছোট কাপড়ের মধ্যে, হ্যাঁ, মানে নাম্বারটা লিখে সেটা সে কাপড়ের সাথে বেঁধে দেওয়া হয়, মানে জামা কাপড়গুলোর সাথে বেঁধে দেওয়া হয়, ঠিক আছে, যাতে হারিয়ে না যায় বা কনফিউশন না হয়। তো সেই জন্য সেই যে টুকরো কাপড়গুলো, সেগুলোরও তো দরকার হয়। তো ক্ষিতীশ কী করে, সে বিভিন্ন দোকান ঘুরে, হ্যাঁ, লন্ড্রির দোকান ঘুরে সেই টুকরো কাপড়গুলো সে জোগাড়, মানে দর্জির দোকান ঘুরে সেই টুকরো কাপড়গুলো সে জোগাড় করে। হ্যাঁ, তারপরে হচ্ছে নিজের দোকান থেকেও নেয় কিছু, তারপরে সে সেগুলো লন্ড্রিতে, 3টে লন্ড্রিতে সে দেয়। আর তার জন্য ছাট থেকে সমান মাপের কাপড় টুকরো কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়। ওরা দৈনিক প্রায় 3 কিলো কেনে, মানে প্রতিদিন 3 কিলো করে ওই টুকরো কাপড় ওরা কেনে ক্ষিতীশের থেকে। ক্ষিতীশ ওগুলো জোগাড় করে এই লন্ড্রির দোকানগুলোতে বিক্রি করে। ক্ষিতীশ টাকা 6-7 লাভ করে, মানে প্রতিদিন 6-7 টাকা করে তা ক্ষিতীশের ইনকাম হয় আর কি, লাভ হয়। দুপুর প্রায় 1টা নাগাদ ক্ষিতীশ ছাট ভর্তি থলি নিয়ে কোনিদের ঘরের দরজায় হাজির হলো। কোনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠল, কাল রাতে কোনি কখন ঘুমিয়েছিল? কেন, রোজ যেমন সময় ঘুমায়? জড়সড়ো হয়ে কোনির মা বলল, মানে কোনির বাড়িতে গিয়ে খোঁজখবর করছে যে কোনি কালকে রাতে কখন ঘুমিয়েছে। কোনির মা একটু ভয় পেয়ে অ্যান্সার দিচ্ছে যে কেন, রোজ যখন ঘুমায় তখনই ঘুমিয়েছে। ঠিক বলছো? ক্ষিতীশ তীব্র দৃষ্টিতে তাকালো। আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন তাহলে? দেখো মেয়ে, আমার কাছে কিছু লুকোলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। হ্যাঁ, ঠিক করে বলো কখন কোনি ঘুমিয়েছে। তার মানে ক্ষিতীশ বুঝে গেছে কোনি কালকে ঠিক টাইমে ঘুমোয়নি, সেই জন্য আজকে এত তাড়াতাড়ি সে টায়ার্ড হয়ে গেছে। না বাবা, আপনার কাছে মিছে বলবো না, কাল রাতে কোনি যাত্রা শুনতে গেছিল।
রাত 1টা নাগাদ ফিরে শুয়েছে। তার মানে রাত্রে কালকে সে বাইরে গেছিলো যাত্রা দেখতে, দেরি করে ফিরেছে এবং 1টার সময় ঘুমিয়েছে, সেই জন্য সকালে উঠে সে অত তাড়াতাড়ি মানে ক্লান্ত হয়ে পড়েছিল। আচ্ছা, থলিটা এগিয়ে দিয়ে ক্ষিতীশ বলল, এগুলো কেটে রেখো আজই, কাল সকালে কনির হাত দিয়ে ক্লাবে পাঠিও। তার মানে ওই যে টুকরো কাপড়গুলো জোগাড় করে না, ছোটো ছোটো টুকরো করে কেটে রাখতে বলে কনির মাকে। যাই হোক, কনির হাত দিয়ে সেগুলো পাঠিয়ে দিতে বলল। 5 টাকা কনির মার হাতে দিয়ে ফেরার আগে ক্ষিতীশ বিষণ্ণ স্বরে বলল, ছোট মেয়ে, ওর তো শখ হবেই, কিন্তু ওর ভালোর জন্যই তোমাকে কড়া হতে হবে। যে কোনো খেলা সাধনার জিনিস, সিদ্ধি লাভ করতে হলে সন্ন্যাসীর মতোই জীবনযাপন করতে হবে। বহু ছোটোখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর। যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন এই ট্রেনিংয়ের সময় বিশ্রাম নষ্ট করে নয়, এগুলো তোমায় বুঝতে হবে। তার মানে সে কনির মাকে বলল যে ঠিক আছে, কনি তো বাচ্চা মেয়ে, ওর তো ইচ্ছা হতেই পারে যাত্রা দেখার, কিন্তু তোমাকে একটু কড়া হতে হবে। কারণ কি, যে কনি হচ্ছে যেহেতু এই একটা ট্রেনিংয়ের সাথে যুক্ত আছে, এটা একটা সাধনার বিষয়, এটার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক ত্যাগ করতে হয়। ঠিক আছে, যাত্রা দেখার ইচ্ছা হয়েছে সে অবশ্যই দেখবে, কিন্তু তার জন্য কিন্তু মানে ট্রেনিংয়ের ক্ষতি করে নয়। ঠিক আছে, এগুলো তোমাকে বুঝতে হবে। মানে কনির মাকে এগুলো বলছে ক্ষিতীশ, যাতে কনিকে এগুলোর থেকে আটকানো যায়। বাড়ি ফিরে ক্ষিতীশ দেখলো লীলাবতী অপেক্ষা করছে। তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুবই সাধারণভাবে জিজ্ঞেস করলো, কনি খেয়েছে? মানে স্বাভাবিকভাবেই সে জানতে চেয়েছে, কারণ কনি যেহেতু ওদের বাড়িতেই খায়। লীলাবতী কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ঝিমোয় শুধু, বসতে দিই না, দাঁড়িয়েই আজ ঘুমাচ্ছিল। ঠিক আছে, তার মানে আজকে যে কোনি ওখানে গিয়েও প্রজাপতিতে গিয়েও যে সে যথেষ্টই ঝিমাচ্ছিল, সে ক্লান্ত ছিল, সেটা তো লীলাবতীও বুঝতে পেরেছে। তো লীলাবতী সেটা বলছে, ওকে দিয়ে আমার কোনো কাজ করতে পারে না, খালি সারাদিন ঝিমোতে থাকে, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা এইটুকু থাক। হ্যাঁ, এই পেজ নাম্বার পর্যন্ত, পরের দিন 45 পেজ থেকে আবার শুরু করব। ঠিক আছে।